This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সওয়াল জবাব চলছে, আমরা অবশ্যই নজর রেখেছি সেদিকে। সুপ্রিম কোর্টের তৃতীয় দফায় শুনানি চলছে এবং সরাসরি নজর রাখছি সেদিকে অবশ্যই। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক ডক্টর উৎপল ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। উৎপল বাবু, আশা করি আপনিও নজর রেখেছেন সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে সরাসরি, এবং সেখানে যে বিষয়গুলো উঠে এসছে তার মধ্যে অবশ্যই এই বিষয়টা নিয়ে আমার যেটা আপনার থেকে জানার, যে বলা হচ্ছে যে এটা ঠিক নয় যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে রাজ্যের মেডিকেল সিস্টেম ভেঙে পড়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবং সিনিয়র ডাক্তারদের ওভারটাইম করতে হচ্ছে, এবং প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করেছেন যে সবকিছু কি আগের মতো চলছে, ডাক্তারদের ডেমোনাইজ করা বন্ধ করা উচিত, এমনটাও বলা হয়েছে। সব পুরো গোটা বিষয়টা নিয়ে এখন অবধি যা যা আপডেট আসছে সমস্তটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমি তো দেখছি মহামান্য সুপ্রিম কোর্টের যে শুনানি আজকে শুরু হয়েছে সেখানে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টকে যে তথ্যগুলি দেওয়া হচ্ছিল এতদিন, সেই তথ্যগুলি যে সবগুলি সত্য নয়, এটা নিয়ে কিন্তু মহামান্য চিফ জাস্টিস কিছু প্রশ্ন করছেন এবং তাদের পদক্ষেপগুলিকে নিয়েও তারা প্রশ্ন করেছেন। এটা ঘটনা যে আমাদের এখানে একটা অংশ যারা জুনিয়র ডাক্তার, তারা হচ্ছে যে তাদের এই যে অবস্থার কারণে তারা হচ্ছে যে এমার্জেন্সি ছাড়া বাকি কাজগুলি থেকে বিরত আছেন, এবং সিনিয়র ডাক্তাররা সেই কাজটা একটু বাড়তি দায়িত্ব নিয়ে পালন করছেন। এবং এটা হচ্ছে যে আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে যে আইনজীবী ওখানে আছেন তার কাছে সেই তথ্যগুলি দেওয়া আছে যে সেখানে সিনিয়র ডাক্তাররা কিভাবে বাড়তি দায়িত্ব নিয়ে পালন করছেন। এখন আমি তো এইটা শুনছিলাম, এখানে একটা কথা আমি শুনলাম যে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী বোধহয় ওখানে বললেন একবার যে সিনিয়র ডাক্তারদেরও একটা অংশ কাজ করছেন না বলে বোধহয় একটা মন্তব্য করলেন। আমি শিওর নই, মানে আমি যতটুকু মনে হলো যে কেউ একটা এরকম বললেন। তো আমি আবার বলছি এটা সর্বৈব মিথ্যা, যে পশ্চিমবাংলার সরকারি যে পরিষেবার যে ক্ষেত্রগুলিতে সেখানে কোনো সিনিয়র ডাক্তার তারা হচ্ছে কিন্তু কোনো কর্মবিরতি করছেন না, এটা আমরা বারবার বলতে চাইছি। এবং তারপরে যে কথাটা বারবার দেখছিলাম যে এখন আলোচনা হচ্ছে যে রাজ্য সরকার, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট আগের দিন বলেছিলেন যে তাদের কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য কি কাজ করেছে। এখন কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য বারবার যেটা রাজ্য সরকারের কৌশলী বলার চেষ্টা করছিলেন। ডক্টর বন্দ্যোপাধ্যায়, খুব ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আইনজীবী করুণানন্দী এই বিষয়গুলো তুলে ধরেছেন, কিন্তু দেশের শীর্ষ আদালত গত 12 শুনানিতে আমরা শুনেছিলাম যে কথাটা বলেছিল, আজও কিন্তু এই যে কাজে যোগদানের কথাটা বারবার করে বলা হচ্ছে, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন খুব সংক্ষেপে? দেখুন, জুনিয়র ডাক্তাররা তাদের যে বন্ধু, তাদের বোন, তাদের দিদি যেভাবে খুন হয়েছেন এ তো সারা পৃথিবীতে নজির মেলা ভার, এবং এটা শুধু তাদেরকে না সারা পশ্চিমবাংলা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে, এবং তারা আন্দোলনের মধ্যে আছেন বিচার চাওয়ার জন্যে। যদি পশ্চিমবাংলার এই স্বাস্থ্যক্ষেত্রে কোনো অচলাবস্থা, যেটা ওনারা বলছেন যে যদি যেটা মহামান্য চিফ জাস্টিস বলছেন যে আগের মতো কাজ হচ্ছে কি না, যদি কোথাও কোনো খামতি হয়ে থাকে তার দায়িত্বটা তো রাজ্য সরকারের। রাজ্য সরকার এই 35 দিন ধরে, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরও একবারও আপনাদেরকে আমরা লাইভ স্ট্রিমিং সরাসরি শোনাচ্ছিলাম, যেখানে ইন্দিরা জয় সিং তিনি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সওয়াল করছিলেন, কপিল সিব্বাল রাজ্যের পক্ষ থেকে কথা বলছিলেন, এবং এখনো পর্যন্ত যে বিষয়গুলো উঠে এসেছে তাতে সর্বশেষ কি তথ্য পাচ্ছি আমরা সেটা আরও একবার বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার মণ্ডল। সিজার, এখনো পর্যন্ত সর্বশেষ কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, আজকে শীর্ষ আদালতের যে
শুনানি, সেই শুনানির 3টে পর্যায়ে রয়েছে। আমরা দেখলাম প্রথমেই আজকে শীর্ষ আদালতের শুনানি শুরু হওয়ার পরেই প্রধান বিচারপতি তিনি সিবিআই দেওয়ার যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখলেন এবং সিবিআই স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখার পর খুব পরিষ্কারভাবেই বললেন যে সিবিআই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে সত্য উদ্ঘাটন করার এবং এই মুহূর্তে সেই নিয়ে কোনো ধরনের মন্তব্য করা সেটা সামগ্রিকভাবে তদন্তকে জিওপারডাইজ করবে এবং সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এবং সেখান থেকে এটা স্পষ্ট যে সিবিআই এমন কিছু তথ্য পেয়েছে যেটা উদ্বেগের কারণ। সেটা যদি স্ট্যাটাস রিপোর্টের একটা অংশ হয়, সেই সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা প্রশ্ন উঠে এসছে, যেখানে কপিল সিব্বাল দাবি করেছেন যে তারা তাদের পক্ষ থেকে সমস্ত নথিপত্র হ্যান্ডওভার করেছেন, অন্যদিকে যারা ডিফেন্স লয়ার অর্থাৎ নির্যাতিতার পরিবার থেকে তারা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ধরনের ছোটোখাটো কয়েকটি বিষয় যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু সবথেকে বেশি যে বিষয়গুলো উঠে এসছে যে ডাক চিকিৎসকদের নিরাপত্তা এবং সেখানে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি নিয়োগ করা থেকে শুরু করে যে নোটিফিকেশন এর আগে সরকার দিয়েছিল যে রাতে মহিলা চিকিৎসকদের কাজ যাতে তারা ডিউটি না পড়ে, এই ধরনের প্রসঙ্গগুলো বিশেষভাবে উঠে এসেছে এবং জোরালো সওয়াল হয়েছে, তাই না? একটা গুরুত্ব একদমই না, তার আগে তদন্তের দিকে একটা বড় প্রশ্ন রয়েছে। সেখানে নির্যাতিতার পরিবার গত 12ই সেপ্টেম্বর একটি চিঠি সিবিআইকে দিয়েছে এবং সেই চিঠিতে তারা বেশ কিছু প্রশ্ন তুলেছে এবং তারা কিছু সম্ভাবনার কথা ভেবে দেখেছেন এবং সেই জায়গায় সেই সম্ভাবনা এবং সেই তথ্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। ঠিক তেমনই রেসিডেন্ট ডক্টরস ফোরামের পক্ষ থেকে আইনজীবীরা জানান তাদের কাছেও বেশ কিছু তথ্য রয়েছে। সেই দিন সিন অফ ক্রাইমে বেশ কিছু বাইরের মানুষ ঢুকে গিয়েছিলেন এবং সেই সংক্রান্ত তথ্যও কিন্তু তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সিবিআইকে প্রধান বিচারপতি এবং সেগুলো কিন্তু তদন্তের পরিধির মধ্যে আনার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং এরপরের যেটা নিরাপত্তার যে বিষয়টা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিন্তু বারবার প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের দেওয়া যে এফিডেভিট বা হলফনামা, সেখানে বলা হয়েছে যে কত তারা বেসরকারি নিরাপত্তা রক্ষী কোনো বেসরকারি সংস্থা বা থার্ড পার্টির মাধ্যমে তারা নিযুক্ত করেছেন সিকিউরিটি বা নিরাপত্তা বাড়াতে, এবং সেখানেই কোথাও কিন্তু চিকিৎসকদের পক্ষের যারা আইনজীবী তারা প্রশ্ন তুলেছেন এই কন্ট্রাকচুয়াল বা ঠিকা নিরাপত্তা কর্মী দিয়ে আদৌ কি নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রধান বিচারপতি এবং এই 3 বিচারপতি কিন্তু কোথাও প্রশ্ন তুলছেন, সেই একই প্রশ্নটা তুলছেন এবং সেই প্রশ্ন করা হয়েছে রাজ্যের পক্ষে দাঁড়ানো কৌশলী কপিল সিব্বালকে যে এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা রয়েছেন যাদের মাত্র 7 দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের দিয়ে আদৌ মহিলা চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া কতটা সম্ভব। তার কারণ এই যে মারাত্মক যে জঘন্য অপরাধের ঘটনা আরজি করে ঘটেছে, সেই ঘটনাতেও কিন্তু যাকে প্রধান অভিযুক্ত হিসেবে এখন পর্যন্ত পাওয়া গেছে তিনিও কিন্তু একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কপিল সিব্বালের দাবি 1 বছরের মধ্যে পরিস্থিতি বদলে যাবে, 1 বছরের মধ্যে যে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নিয়োগ করা হচ্ছে তাদের বদলে রেগুলার পুলিশ ফোর্স আসবে। এবং সেখানে দাঁড়িয়ে কপিল সিব্বাল বারবার সওয়াল করেন গত কয়েকদিন ধরে রাজ্যের তরফে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকের চেষ্টা, গতকালের বৈঠকে কি কি রাজ্যের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, গতকালের যে মিনিটস আমরা দেখেছিলাম সেখানে যে 100 কোটি টাকা বরাদ্দর কথা বলা হয়েছে, এবং পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকদের দাবি অনুসারে কোন শীর্ষ কর্তাদের সরানো হয়েছে সেই সমস্ত বলে তাদের কাজে ফেরার যে আহ্বান জানানোর বিষয়টিও কিন্তু বারবার সামনে এসছে আজকের এই শুনানিতে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।